বীণাপাণি দেবী তার 4 ছেলে সুজয়, সুমন্ত, বিজয় এবং অনন্তর একসঙ্গে বিয়ে দেয়। তবে তাদের মধ্যে সুজয় এবং সুমন্তর বউ ঈশানী ও শিপ্রাকে বীণাপাণি দেবী নিজে পছন্দ করে, কিন্তু বিজয় এবং অনন্ত নিজেদের পছন্দ করা মেয়ে পর্ণা এবং শ্রীতমাকে বিয়ে করে। শিপ্রা, এত বেলা হয়ে গেল কিন্তু ওরা দুজন তো এখনো ঘুম থেকে উঠলো না। আজকে তো আমাদের সবার প্রথম রান্না করার দিন, সবাইকেই তো কিছু না কিছু রান্না বান্না করে খাওয়াতে হবে। আমার আর তোমার তো রান্না শেষ, কিন্তু ওরা দুজনে এখনো উঠছে না কেন বলো তো? চলো আমরা গিয়ে পর্ণা আর শ্রীতমাকে ডেকে আনি। এই বলে ঈশানী এবং শিপ্রা তারা দুজন মিলে পর্ণা এবং শ্রীতমাকে ডেকে তোলে। পর্ণা, এই পর্ণা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, অনেক বেলা হয়ে গেছে। আজ তো আমাদের সবার প্রথম রান্না করার দিন। তুমি কিছু রান্না করবে না? বাড়ির বউ কখনো এতক্ষণ শুয়ে থাকলে হয়? আমরা তো ভোর 5টার সময় উঠে পড়েছি। দূর বাবা, এই সাত সকালবেলা কে এসে জ্বালাচ্ছে? এই সরো তো, আমার ভালো লাগছে না। আমার এখন ঘুম পেয়েছে, আমি উঠতে পারবো না। কিসের প্রথম রান্না? হ্যাঁ, আমার বিয়ে হয়ে গেছে, এখন আমার সব দায়িত্ব আমার বরের। বর আমাকে রান্না করে খাওয়াবে, পড়াবে, সব করবে। এ বাবা, এ আবার কি কথা? বিজয় তোমাকে বিয়ে করে আনলো আর বিজয়ই তোমাকে রান্না করে খাওয়াবে? এরকম বলতে নেই পর্ণা। শ্বশুর বাড়িতে এসে সব মেয়েদেরই একটু আধটু কাজ করতে হয়। বিয়ের আগে সবাই ভাবে যে আমার বর আমাকে রান্না করে খাওয়াবে, কিন্তু তাই কি কখনো হয়? কেন হবে না? এই বিজয়, বিজয়, যাও আমার জন্য ফ্রেঞ্চ টোস্ট, এগ পোচ আর গ্রিন টি বানিয়ে নিয়ে এসো। আর লাঞ্চে কিন্তু আমি বাসন্তী পোলাও, মাটন কষা খাবো। তুমি তো বিয়ের আগে খুব বলতে রান্না বান্নাই তোমাকে নাকি কেউ হারাতে পারবে না। তাহলে যাও, আজকে আমার হয়ে প্রথম রান্নাটা তুমি সেরে ফেলো। পর্ণার কথা শুনে বিজয় একেবারে ভয় পেয়ে যায়, কারণ বিয়ের আগে শুধুমাত্র পর্ণাকে পটানোর জন্যই বিজয় তাকে অনেক রকমের মিথ্যা কথা বলে। কিন্তু বিয়ের পর বিজয় স্বপ্নেও ভাবতে পারেনি পর্ণা সেই কথাগুলো সিরিয়াসলি নেবে। এই মরেছে, আমি রান্না বান্না করবো? হাই হাই, আমি তো রান্নার কিছুই করতে পারি না। কিন্তু পর্ণা জানতে পারলে আমার তো মান সম্মান চলে যাবে। এই কথাটা তো আমি আগে ভেবে দেখিনি। বিজয় মনে মনে এসব ভাবতে ভাবতে রান্নাঘরে চলে যায়। সেখানে গিয়ে বিজয় দেখতে পায় অনন্তরও একই অবস্থা। ঈশানী যখন শ্রীতমাকে ডাকতে যায়, তখন শ্রীতমা জোর করে অনন্তকে রান্নাঘরে পাঠিয়ে দেয় আর নিজে সাজগোজ করতে বসে পড়ে। শ্রীতমা, আজকে তোমার হাতে রান্না করা খাবার সবাই খাবে। তোমার বিয়ের অনুষ্ঠান তো আগেই পেরিয়ে গেছে, তুমি আজকে এত সেজেগুজে কি করবে? শ্বশুর বাড়ির লোকেরা কি তোমার রূপ দেখবে? উল্টে আজকে দেখবে তোমার কতটা গুণ আছে। গুণ? আমার গুণের দরকার নেই, আমার রূপ থাকলেই হলো। আমার বরের তো গুণ আছে, ওর গুণ ধার করেই আমি চালিয়ে নেব। এমনিতেও বিয়ের আগে অনন্ত আমাকে বলেই রেখেছিল ও বিয়ে করার পর আমাকে দিয়ে কোনো কাজ করাবে না। আমার শুধু কাজ মেকআপ করে, শাড়ি পরে, সেজে গুজে বসে থাকা। বুঝতেই পারছি তোমার হিংসা হচ্ছে, কারণ তোমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ। কি আর করবে বলো, লাভ ম্যারেজ তো কপালে জুটলো না। শ্রীতমার কথা শুনে ঈশানী ভীষণই রেগে যায়, কিন্তু সে আর কোনো কথা বলতে পারে না। অন্যদিকে বেচারা বিজয় এবং অনন্ত কষ্ট করে ইন্টারনেট থেকে রেসিপি নিয়ে কোনো রকমই রান্নাবান্না করে, কিন্তু বীণাপাণি দেবী তার 2 ছোট ছেলেকে রান্নাবান্না করতে দেখে ভীষণই আশ্চর্য হয়। কি ব্যাপার সেজ বৌমা, ছোট বৌমা, তোমরা দুজনই রান্নাবান্না করোনি? আজকের দিনে তোমরা আবার আমার ছেলেদেরকে দিয়ে রান্নাবান্না করিয়েছো? এ কেমন বউ তোমরা? এরকম বউ তো আমি বাবার জন্মে দেখিনি। আপনার ছেলেই তো আমাকে বলেছে সংসারে কোনো কাজবাজ করতে হবে না, শুধু সেজে গুজে বসে থাকবে। আমি তাই করছি। বুঝতে পেরেছি, আপনার 2 বড় বৌমা নিশ্চয়ই আমাদের নামে আপনার কাছে কান ভাঙিয়েছে। আসলে ওদের তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, ওদের স্বামীরা জীবনে ওদের জন্য কখনোই রান্নাবান্না করবে না, তাই আমাদের দেখে জ্বলছে আর কি। হ্যাঁ, তাছাড়া আবার কি, ওই জন্যই তো সাত সকালবেলা আমাদের ডেকে ডেকে মাথাটা খারাপ করে দিল। আমি তো ভাবছিলাম আজকে শপিং এ বেরোবো, এদের এই প্রথম রান্নার কি ঝামেলা আছে বলে আমার তো আর বেরোনোই হলো না। উফ, একেবারে ডিসগাস্টিং। বিজয়, অনন্ত, তোরা তোদের বউদের কিছু বলছিস না কেন? এই জন্য আমি লাভ ম্যারেজে প্রথমেই না বলেছিলাম। দেখেছিস এখন তোদের 2 বউ কিরকম হয়েছে। ঘুম থেকে উঠে তোরা কি অফিস যাবি না? আমার ছেলেরা জীবনে রান্নাঘরে ঢোকেনি, কিন্তু আজকে ওরা রান্নাঘরে গিয়ে রান্না বান্না করেছে। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে পর্ণা কেঁদে ফেলে। অন্যদিকে শ্রীতমা রেগে গিয়ে খাবার ছেড়ে উঠে চলে যায়। নিজের স্ত্রীদের এরকম অবস্থা দেখে বিজয় এবং অনন্ত বড্ড ঝামেলায় পড়ে। উফ মা, কেন সকাল সকাল ঝামেলা করে বলো তো? আমি একটু রান্না করেছি, তা কি হয়েছে? দেখলে তো শ্রীতমা না খেয়ে চলে গেল, এখন সারাদিনও কিছুতেই খেতে চাইবে না। আরে পর্ণা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? ওকে মা আসলে ওইভাবে বলতে চাইনি, মা আসলে গুরুজন তো, তাই একটু জোর করে তোমাকে বকে ফেলেছে। আমার মাম্মি ড্যাডি কোনোদিনও আমাকে এরকম ভাবে বলেনি। তোমার মা বিয়ের পরের দিনই আমাকে এরকম ভাবে কথা শোনালো।
আরে না না, সেরকম কোনো ব্যাপার নয়। আজকের পর থেকে তোমাকে আর কিছুই বলবে না। আর মা, তুমি শুনে রাখো, পর্ণা যেন কোথাও কোনো রকমের অসুবিধা না হয়, কেননা পর্ণা আমার ভরসাতে এই বাড়িতে এসেছে, শুধুমাত্র আমার জন্যই, তাই ওকে দেখার দায়িত্ব আমার, বুঝেছো? বিজয় এবং অনন্তর মুখে এরকম কথা শুনে কেউ আর পর্ণা কিংবা শ্রীতমাকে কোনো কথা বলার সাহস পায় না। অন্যদিকে সেদিন বিজয় এবং অনন্তর অফিস যেতে অনেক লেট হয়ে যায়, তারা বসের কাছে খুবই কথা শোনে। অন্যদিকে সুজয় এবং সুমন্ত দিব্যি নিজের স্ত্রীদের হাতে রান্না খেয়ে সময় মতো অফিসে গিয়ে পৌঁছায়। বিকালে আবার বিজয় এবং অনন্ত ফুল এবং চকলেট নিয়ে বাড়িতে ফিরে আসে, যা দেখে শিপ্রা ঈশানীর কাছে গিয়ে বলে, বাহ, বিজয় আর অনন্তকে দেখেছি চকলেট আর ফুল নিয়ে বাড়িতে এলো, তার মানে হয়তো আমাদের বরেরাও কিছু ভালো জিনিস নিয়ে বাড়িতে আসবে। আজকে তো আমরা ওদেরকে টিফিনে ফ্রাইড রাইস আর চিকেন কষা দিয়েছি। ও মা, তাই নাকি? তাহলে তো খুব ভালোই হয়। বিজয় আর অনন্ত যখন এত রোম্যান্টিক, তখন ওদের দাদা হিসেবে আমার মনে হয় সুজয় আর সুমন্তও খুব রোম্যান্টিক হবে। এই ভেবে শিপ্রা এবং ঈশানী দুজনে ডাইনিং টেবিলে বসে থাকে এবং তাদের স্বামীদের জন্য অপেক্ষা করতে থাকে। ইতিমধ্যে ঈশানী এবং শিপ্রা দেখে পর্ণা এবং শ্রীতমা যেন সেজে গুজে কোথায় বেরোবে বলে ঘরের বাইরে বেরিয়ে এসেছে। আরে, এই তো কিছুক্ষণ আগে বিজয় আর অনন্ত বাড়ি ফিরলো, কিন্তু তোমরা দুজনে কোথায় বেরোচ্ছ? ছেলে দুটো এত খাটাখাটনি করে ফিরলো, ওদেরকে তো একটু চা কফি কিছু বানিয়ে দিতে পারো। সকালবেলা তো হাত পুড়িয়ে বেচারা দুটো রান্না করলো, তোমাদের কি কোনো মায়া দয়া নেই বলো তো? না গো, আমাদের মায়া দয়া নেই, কিন্তু আমাদের বড়দের আছে, তাই তো ওরা আমাদের ডেটে নিয়ে যাচ্ছে। কিন্তু তোমাদের হাজবেন্ডরা কোথায়? ও হ্যাঁ, অবশ্য বিজয় বলছিল দাদারা নাকি কোথায় ক্রিকেট ম্যাচ দেখতে গেছে, ম্যাচ শেষ করে তারপর নাকি বাড়িতে ফিরবে। ইস বাবা, এরকম ছেলেদের সঙ্গে আমি তো জীবনে ঘর করতে পারতাম না। বিয়ে থা হয়ে গেছে, কোথায় বউদেরকে সময় দেবে তা নয়, বাইরে ক্রিকেট ম্যাচ দেখতে গেছে। তোমাদের জন্য আমার মায়া হচ্ছে, সত্যি তোমরা খুব ভালো গো। ঠিক এমন সময় সুজয় এবং সুমন্ত ঘেমে নিয়ে বাড়িতে ফিরে আসে। আজকে যে ক্রিকেট ম্যাচ খেললাম না, সত্যি মনটা ভালো হয়ে গেল। এমনিও বিয়ের অনুষ্ঠানের জন্য অনেকদিন মাঠে যাওয়া হয়নি, ক্রিকেট ম্যাচটা খুব মিস করছিলাম, তাই আর থাকতে না পেরে অফিস শেষে ক্রিকেট খেলতে গেলাম। এই না ঈশানী, আমার জামা প্যান্টটা একটু কেচে দাও তো, খুব ঘাম হয়েছে, এটা পরে আর কালকে অফিসে যাওয়া যাবে না। গিয়ে ভালোই করেছি বল দাদা। ও হ্যাঁ শিপ্রা, আমার জামা কাপড়টাও একটু কেচে দাও, কালকে আমার অফিসে আবার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। সাদা শার্টটা কিন্তু ভালো করে কাচবে, যাতে কাদা ঘামের দাগ উঠে যায়, বুঝেছো? এই বলে সুজয় এবং সুমন্ত দুই ভাই ঘেমে নোংরা হয়ে যাওয়া জামা কাপড় ঈশানী ও শিপ্রার হাতে ধরিয়ে দেয়। ঈশানী আর শিপ্রা যেখানে ফুল এবং চকলেটের আশা করে, সেখানে তারা নোংরা জামা কাপড় কাচার জন্য পেয়ে যায়, যা দেখে পর্ণা এবং শ্রীতমা খুবই হাসাহাসি করতে থাকে। বাবা, সকালবেলা তো খুব জ্ঞান দিতে এসেছিলে, স্বামীর এই করতে হয়, স্বামীর তাই করতে হয়। যাও তাহলে এখন স্বামীর সেবা করো, আমাদের স্বামীরা না হয় আমাদের সেবা করবে। আরে বাবা, ওদের তো অ্যারেঞ্জ ম্যারেজ, আমাদের মতো তো লাভ ম্যারেজ নয় যে স্বামীরা সেবা করবে। যাই হোক, আমরা ডিনার ডেটে যাচ্ছি, আমাদের বাড়ি ফিরতে লেট হতে পারে, কারণ ডিনার শেষ করে আমরা আবার একটা লেট নাইট সিনেমা দেখতে যাব। এই বলে পর্ণা এবং শ্রীতমা বিজয় ও অনন্তর সঙ্গে ডেটে বেরিয়ে যায়, যা দেখে শিপ্রা এবং ঈশানীর খুবই মন খারাপ করে। দেখেছো দিদি, আমরা কত ভালো বউ, স্বামীদের কত সেবা যত্ন করি, অথচ আমাদের বরেরা আজকে আমাদের সামান্য ফুল আর চকলেট পর্যন্ত নিয়ে এসে দিল না। ওদিকে ওরা দুজন শুধু ন্যাকামি করেই সব জিতে নিল। দূর, আমার আর ভালো লাগছে না। হ্যাঁ, তাই তো দেখছি, ভালো বউ হওয়ার কি দাম থাকলো তাহলে? আমিও ঠিক করেছি এবার থেকে ন্যাকামি করব, দেখি আমাদের বরেরা কি করে। এই মনে করে পরের দিন শিপ্রা এবং ঈশানী ঘুম থেকে ওঠে না, তারা রান্নাবান্না সংসারের কোনো কাজকর্মও করে না। কিন্তু সেদিন সুজয় এবং সুমন্তর অফিসে ইম্পর্টেন্ট মিটিং থাকায় তারা তাড়াতাড়ি অফিসে যাওয়ার জন্য তৈরি হয়, কিন্তু সময় মতো খাবার না পাওয়ায় তারা দুজনেই খুবই রেগে যায়। কি ব্যাপার, এতক্ষণ ধরে ঘুমাচ্ছ কেন? তুমি কি বাবার বাড়ি থেকে একটা চাকর নিয়ে এসেছো নাকি, যে তোমার হয়ে সংসারের সমস্ত কাজকর্ম করে দেবে? ঈশানী, তুমি আজকে রান্না করোনি? উফ, আমার অফিসে একটা মিটিং আছে তো, কি খেয়ে অফিসে যাবো? সুজয়ের কথা শুনে ঈশানী খুব ভয় পেয়ে যায়। তুমি এভাবে বলছো কেন? আসলে আজকে আমার একটু দেরি হয়ে গেছে উঠতে, আমি তোমাকে স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি। থাক, হয়েছে, আমার এখন স্যান্ডউইচ করার সময় নেই, আমি ক্যান্টিন থেকে খেয়ে নেবো। সুজয় ঈশানীর উপর ভীষণ রেগে যায়, অন্যদিকে সুমন্তরও ভীষণ মাথা গরম হয়ে যায়। উফ, কি সমস্যা! কোথায় ভেবেছিলাম আজকে বাড়ি থেকে ভালো মতো ব্রেকফাস্ট করে তারপর অফিসে যাবো, ওদিকে দেখছি আজকে রান্নাই হয়নি। সারাদিন তো বাড়িতে বসেই থাকবে, একটু স্বামীর জন্য রান্না পর্যন্ত করতে পারোনি? না না, তুমি ভুল ভাবছো, আসলে আমি। আর বাহানা দিতে হবে না, তুমি যদি ভেবে থাকো আমার ছোট ভাইয়ের মতো আমি তোমাকে প্যাম্পার করবো, তাহলে ওটা সম্ভব নয়। বউ হয়েছে, বউয়ের মতো কাজ করো, বুঝেছো? এমন সময় পর্ণা এবং শ্রীতমা সেখানে ভেজ স্যান্ডউইচ, বয়েলড এগ এবং কফি নিয়ে এসে বলে, দাদা,
আমি আর শ্রীতমা আজকে সকালে ব্রেকফাস্ট বানিয়েছি। আপনারা না হয় এই খাবার খেয়ে অফিসে যান, কিন্তু দয়া করে নিজের স্ত্রীদের সঙ্গে এরকম বাজে আচরণ করবেন না। দিদিরা আপনাদের কত ভালোবেসে রান্না বান্না করে দেয়, আপনাদের কত খেয়াল রাখে, কিন্তু আজকে না হয় ওদের উঠতে একটু দেরি হয়েছে, তাই বলে আপনারা এত বাজেভাবে অপমান করবেন? পর্ণা এবং শ্রীতমা আজকে ব্রেকফাস্ট বানিয়েছে শুনি শিপ্রা এবং ঈশানী একেবারে আকাশ থেকে পড়ে। সে কি গো, তোমরা আজকে ব্রেকফাস্ট বানিয়েছো? আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ গো, কালকে ডেটে গিয়ে বিজয় আর অনন্তর হাতের ফোসকাগুলো দেখে আমাদের খুব খারাপ লেগেছে। বেচারা দুটো কালকে কত কষ্ট করে আমাদের জন্য রান্না করেছিল, তাই ভাবলাম আজকে না হয় আমরাই ওদের জন্য রান্না করি। এমনিতেও অনন্ত আমাকে ভীষণ ভালোবাসে, তাই আমারও তো ওর খেয়াল রাখা উচিত। হ্যাঁ, আর দাদা তোরাও শিখে নে, লাভ ম্যারেজ হোক আর অ্যারেঞ্জ ম্যারেজ হোক, বউকে ভালোবাসতেই হবে। বউয়ের ওপর ছড়ি ঘোরালেই সবসময় হয়ে যায় না, স্ত্রীকে সম্মান করতে হয়। সবসময় মনে রাখবি, সংসার সুখের হয় পুরুষের গুণে। তাই তোরা যদি বৌদিদের বেশি ভালোবাসিস, বৌদিরাও কিন্তু তোদেরকে দ্বিগুণ ভালোবাসবে, বুঝেছিস? এই দেখ না, কালকে আমাদের বউরা কেমন বাজে ব্যবহার করছিল, কিন্তু ওদেরকে ডেটে নিয়ে যাওয়ার পর আবার সব ভালো হয়ে গেছে। বিজয় এবং অনন্তর কথা শুনে সুজয় এবং সুমন্ত নিজেদের ভুল বুঝতে পারে। ও সরি, আসলে জীবনে কখনো প্রেম করেনি তো, তাই ঠিক জানি না মেয়েদের কিভাবে প্যাম্পার করতে হয়। আমারও সেম অবস্থা। কোনো ব্যাপার না, আমরা আছি তো, আমরা দুজনে সব শিখিয়ে দেব। বিজয় এবং সুমন্তর কথা শুনে সবাই হেসে ওঠে। তারপর থেকে সুজয় এবং সুমন্ত কখনো নিজেদের স্ত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করে না, বরঞ্চ তাদের অনেক কেয়ার করে। তাই ঈশানী আর শিপ্রাকে দেখে পর্ণা আর শ্রীতমা কখনো হিংসা করে না। এখন চার বউ নিজেদের স্বামীদের সঙ্গে শ্বশুর বাড়িতে হাসি খুশি সংসার করতে থাকে। রমেশ, তার মা চারুদেবী, এক বোন রমলা এবং তার বউ সুইটিকে নিয়ে বসবাস করত। রমেশ লেখাপড়ায় ভালো হলেও টাকার অভাবে বেশি দূর পড়াশোনা করে উঠতে পারেনি। অত্যন্ত দুঃখে কষ্টে তাদের সংসার কাটত। কিন্তু করোনাকালে রমেশ তার কাজ হারিয়ে ফেলায় জীবনযাপন করা তাদের পক্ষে খুব দুষ্কর হয়ে উঠেছিল। পরে রমেশ কুলির কাজ জোগাড় করেছিল। একদিন স্টেশনে, ও দাদা বাবু, দিন না আপনাদের ব্যাগগুলো বয়ে দিই, খুব সামান্য টাকা নেব, আপনাদের কষ্ট করে এত ওজন বইতে হবে না। দিন না দাদা বাবু, ব্যাগগুলো দিন না। এ কি করছো? ছাড়ো আমার ব্যাগ, ছাড়ো, আমার ব্যাগ ধরে অত টানাটানি করতে হবে না, আমি নিজের ব্যাগ নিজেই বয়ে নেব, ছাড়ো বলছি। কেন দাদা বাবু, এতগুলো ব্যাগ আপনি একা বইবেন কি করে? আমি নিয়ে যাচ্ছি, দয়া করে দিন আমায় ব্যাগগুলো। 2 টাকা দিলেই হয়ে যাবে, তাহলে তো 2 টাকাও পাবো। ঠিক আছে, তুমি এতবার করে যখন বলছো তখন ব্যাগগুলো নিয়ে যাও, কিন্তু খুব সাবধানে, যেন একটাও ব্যাগ পড়ে না যায়। রমেশ অখিলেশ বাবুর হাত থেকে ব্যাগগুলো নিয়ে নেয়। সে ব্যাগগুলোকে ঠেলাগাড়ি করে স্টেশনের বাইরে নামিয়ে দেয়। অখিলেশ বাবু আনমনা হয়ে প্রত্যেকটা ব্যাগ নিয়ে গাড়িতে উঠলেও একটা ব্যাগ সে ভুল করে রেখে দিয়ে এগিয়ে যায়। ব্যাগটা রমেশের চোখে পড়লে সে ব্যাগটা কাঁধে করে নেয়। এ বাবা, দাদা বাবুকে তো পেলাম না, এইবার কিভাবে ব্যাগটা ফেরত দেব? ব্যাগ দেখে তো খুব দামি মনে হচ্ছে, যাই পুলিশকে বরং ব্যাগটা দিয়ে আসি। রমেশ পুলিশ থানায় গিয়ে ব্যাগটা জমা করে দেয়। তারপর সে নিজের মতো আবার নিজের কুলির কাজ করা শুরু করে। সারাদিন খেটে খুঁটে বাড়ি এসে সে 2 ভাতের দানা মুখে দেয়। হ্যাঁ রে বোন, তোর আর স্বভাবটা গেল না বল? মা আর সুইটি তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু তুই ঠিকই তোর দাদার জন্য খাবার নিয়ে জেগে বসে আছিস। তাই নয় তো কি, তুই সারাদিন এত পরিশ্রম করে বাড়ি ফিরিস, আমি না হয় একটু বসেই থাকলাম। নে তাড়াতাড়ি খেয়ে নে, ভাত ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ খাচ্ছি বাবা, খাচ্ছি। পুরো পাকা গেন্ডির মতো আমায় বকাবকি করছে। কিছু টাকা জমিয়ে তোর জন্য একটা ভালো সম্বন্ধ দেখে বিয়ে দিতে পারলেই আমি শান্তি। সারাক্ষণ বিয়ে করিস না তো। হঠাৎ করে আকাশের মেঘ গর্জে ওঠে। ও বাবা, কি জোরে বাজ পড়লো রে! টিভিতে দেখছিলাম আজকে খুব জোরে ঝড় বৃষ্টি নামবে, তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে রে দাদা। রমেশের খাওয়া দাওয়া হয়ে গেলে সে ঘরে চলে যায়। রমলা ভালো করে দরজা বন্ধ করে দেয়। টালির চালের ফুটো দিয়ে যাতে জল না পড়ে তাই জন্য প্লাস্টিক পেতে দেয়। সে ঘরে গিয়ে শুয়ে পড়ে। মাঝরাত থেকেই প্রচন্ড জোরে ঝড় বৃষ্টি শুরু হয়। ঝড়ের দাপটে জানালা দরজা সব কাঁপতে শুরু করে। হঠাৎ করে রমেশের বাড়ির সদর দরজায় জোরে জোরে 2-3 বার টোকা পড়ে। সবার ঘুম ভেঙে যায়। দুধ বাবা, একটু ঘুমিয়েও শান্তি নেই জীবনে, কে আবার এত রাতে দরজার কড়া নাড়ছে কি জানি বাবা। দাঁড়াও, তোমায় যেতে হবে না এত রাতে, তুমি ঘরে থাকো, আমি দেখছি কি করা যায়। জীবনে তো আর সমস্যার শেষ নেই। রমেশ ঘর থেকে বেরিয়ে আসে। সকলে তার পেছন পেছন সদর দরজার কাছে এসে উপস্থিত হয়। রমেশ ভয়ে ভয়ে দরজা খোলে। সে দেখে এক বৃদ্ধ লোক। সবাই বৃদ্ধ লোকটিকে দেখে অবাক হয়ে যায়। বাবা, আমি খুব বিপদে পড়েছি, আমার 3 কুলে কেউ নেই,
এই ঝড় বৃষ্টিতে আমার কোথাও যাওয়ার জায়গাও নেই, আমায় দয়া করে একটু আশ্রয় দেবে বাবা। এমন করে বলছেন কেন? আশ্রয় না দেওয়ার কি আছে? এই ঝড় বৃষ্টিতে আপনার মতো অসহায় মানুষকে যদি আশ্রয় না দেই তাহলে ঈশ্বর আমায় ক্ষমা করবেন না। আসুন দাদু, ঘরে আসুন। এ কি করছো তুমি? এমন অচেনা লোককে ঘরের ভিতরে ঢুকিয়ে আনছো কেন? রাস্তায় বাস স্ট্যান্ডে পড়ে থাকলেই তো রক্ষা পাবে। এমন করে বলো না বৌদি, একজন অসহায় বুড়ো মানুষ বিপদে পড়ে সাহায্য চাইছে, তাকে এমন ভাবে ফিরিয়ে দেওয়া ঠিক হবে না। নিজেদের খাবার মুরদ নেই, তার উপরে আরেকটাকে পুষবে। গরিব হয়ে অতিথি পোষার শখ জেগেছে। তোমাদের যদি অসুবিধা হয় আমি না হয় আবার ফুটপাতেই ফিরে যাচ্ছি, কপালে যা আছে তাই হবে। না দাদা, যতক্ষণ না পর্যন্ত কোনো ঠিকানা আপনি পান ততক্ষণ আপনি আমাদের বাড়িতেই থাকবেন, কোনো অসুবিধা নেই। এখন আপনি আমাদের বাড়ির অতিথি। এই বলে রমেশের পরিবার বৃদ্ধ লোকটিকে নিজেদের ঘরে আশ্রয় দেয়। রমেশের বউ বাদী সকলে মিলে বৃদ্ধ লোকটিকে অনেক সেবা যত্ন করা শুরু করে। এভাবেই কিছুদিন কেটে যায়। বৃদ্ধ লোকটি তাদের পরিবারের একটি অংশ হয়ে ওঠে। একদিন রান্নাঘর থেকে লুচি ভাজার গন্ধ পেয়ে সুইটি রান্নাঘরের দিকে গিয়ে দেখে চারুদেবী এবং রমলা লুচি ভাজছে। আপনাদেরকে বলিহারি চাই, সংসারে 2 টাকা ইনকাম নেই আর আপনারা টাকা ধ্বংস করে এখন লুচি ভাজছেন। কে খাবে শুনি এত লুচি? বুড়ো মানুষটা একটু লুচি খেতে চেয়েছে বৌদি, তাই দাদা সকালে বাজার করে দিয়ে গেছে। আমি আর মা তাই ওনাকে একটু লুচি ভেজে দিচ্ছি। ঢং দেখলে মরে যায়, যা ভালো বোঝেন করুন, পরে যখন বিপদে পড়বেন তখন বুঝবেন। বৌমা, আমরা গরিব হতে পারি কিন্তু অতিথি সেবার দিক থেকে আমরা কখনো পিছিয়ে যাই না। কাউকে কখনো খাবার খাইয়ে খোটা দিতে নেই। চারুদেবী এবং রমলা বৃদ্ধ লোকটিকে লুচি পরিবেশন করে খাওয়ায়। সুইটি একেবারে এমন আধিক্যতা সহ্য করে উঠতে পারে না। তাছাড়া রমেশও প্রায় দিন নিজে আধপেটা খেয়ে বৃদ্ধ লোকটির খাওয়ার যোগান দেয়। একদিন বৃদ্ধ লোকটি খুব অসুস্থ হয়ে পড়ে। রমলা তার সেবা যত্ন করা শুরু করে দেয় এবং বাড়িতে ডাক্তার ডেকে আনে। বাবা, চালচুলোহীন অতিথির জন্য আবার ডাক্তার ডেকে এনেছে। এত টাকা কোথা থেকে পাচ্ছিস বলতো? কি আজে বাজে কথা বলছো বৌদি? বয়স্ক মানুষ অসুস্থ হয়েছে, ডাক্তার দেখাবো না বলছো? এ আবার কেমন? অতিথি অতিথি করে প্রাণপাত করে দিচ্ছ সবার। কি জ্বালাতন রে বাবা, এত ন্যাকামি ভালো লাগে না, যত সব। রমলা সুইটির কথাই কোনো পাত্তা দেয় না। সে বৃদ্ধ লোকটিকে জলপট্টি দিয়ে সেবা করে সুস্থ করে তোলে। আমার জন্য তুমি তোমার বউদের কাছে কত মুখ শুনলে, তবুও তোমার মন এত ভালো যে তুমি ঠিক আমায় সুস্থ করে তুললে। ধন্যবাদ তোমাকে। কি যে বলেন, দয়া করে ধন্যবাদ বলে আমাকে ছোট করবেন না। এভাবে অনেক দিন কেটে যায়। সুইটির মনে বৃদ্ধ লোকটির বিষয়ে একটু খটকা লাগা শুরু হয়। অনেক দিন হলো এই বুড়োটা আমাদের বাড়িতে পড়ে আছে। কি মতলবে এসেছে বুঝতেও পারছি না তো। শুধু খাচ্ছে আর ঘুমাচ্ছে, যাওয়ার নামও করে না। কি চাই বুড়োটা কি জানি। আমার বর কষ্ট করে ইনকাম করে নিয়ে আসছে আর এরা মা বেটি মিলে সব টাকাগুলো ধ্বংস করছে। যাই একবার উকি মেরে দেখে আসি, যদি কিছু বুঝতে পারি। এই বলে সুইটি বৃদ্ধ লোকটির ঘরে জানালা দিয়ে উকি মারে। সুইটি যা দেখে তাই দেখে সে অবাক হয়ে যায়। এ কি, বুড়ো লোকটা কোথায় গেল? এ তো একেবারে জোয়ান, আমার বরের বয়সী একজন লোক। এমন নকল সাদা চুলদারি লাগাচ্ছে কিসের জন্য? কি ভয়ানক, কি উদ্দেশ্য ওনার? কে কে ওখানে, কে? লোকটির গলা পেয়ে সুইটি দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। সে মনে মনে ঠিক করে রাত্রিবেলা রমেশ আসলে সবার সামনে সত্যিটা সবাইকে জানাবে। যেমন কথা তেমন কাজ। রাত্রিবেলা রমেশ বাড়ি ফিরে এলে। কি হলো সুইটি, এমন চুপচাপ হয়ে বসে আছো কেন? কেউ কি কিছু বলেছে তোমাকে? মা, ও মা, কই গেলেন? রমলা, এদিকে আয়, তোর দাদা এসেছে। এসো এসো, সবাই তাড়াতাড়ি এসো। এই বলে সে সবাইকে ডাকে। বৃদ্ধ লোকটিও ঘর থেকে বেরিয়ে আসে। কি হলো বৌমা, তুমি এমন চিৎকার করছো কেন? কি হয়েছে, কি বলবে? তোমার চিৎকার শুনে ভয় পেয়ে গেছি তো। এতদিন যে বুড়ো লোকটিকে আপনারা অতিথি বলে সেবা করেছেন, সে আসলে একটা ঠকবাজ। বুড়ো সেজে আপনাদেরকে ঠকাচ্ছে। কি দাদু, ঠিক বলেছি তো আমি? বৃদ্ধ লোকটি ভয় পেয়ে যায়। সুইটির কথা শুনে সবাই আকাশ থেকে পড়ে। রমেশ প্রথমে বিশ্বাস করতে চায় না। সে বৃদ্ধ লোকটিকে অনেকবার জিজ্ঞাসা করে। আপনি যদি সত্যি কথা না বলেন তাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। বলুন আপনি কেন এসেছেন? বৃদ্ধ লোকটি সকলের সামনে নিজের পরিচয় দেয়। আমি আসলে অখিলেশ মজুমদার, মনে পড়ছে আমায়?
আমার ব্যাগগুলো তুমি বয়ে দিয়েছিলে, তারপর একটা ব্যাগ ভুলে যাওয়াই তুমি পুলিশ স্টেশনে জমা দিয়ে এসেছিলে, মনে পড়ে? হ্যাঁ দাদাবাবু, হ্যাঁ মনে পড়বে না কেন? কিন্তু আপনি এই গরিব দুঃখীর বাড়িতে এই রকম রূপে কেন এসেছেন? তোমার সততার পরীক্ষা করতে এসেছিলাম। তুমি যেই ব্যাগটা পুলিশ স্টেশনে জমা দিয়ে এসেছিলে না, সেটাই অনেক টাকা পয়সা সোনা দানা ছিল। কেউ যাতে বুঝতে না পারে সেই জন্যই আমি ওইভাবে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসছিলাম। সোনা? কি বলেন কি দাদাবাবু? হ্যাঁ, আমি শহরের নাম করা সোনার ব্যবসায়ী। তুমি পুলিশের কাছে ব্যাগটা জমা দিয়ে আসার পরই পুলিশরা আমায় ফোন করে। আমি বিজনেস কার্ড দেখিয়ে ব্যাগটা নিয়ে আসি। কিন্তু আপনি আমার বাড়ির খোঁজ পেলেন কি করে? রেল স্টেশনের মাস্টারের কাছ থেকে আমি তোমার ঠিকানা নেই। আমার সোনার ব্যবসাতে সমস্ত কর্মচারীরাই বিশ্বাসঘাতকতা করে। তোমার পরিবারের সবাই খুব ভালো। তোমার বাড়িতে এসে যেটা বুঝলাম, তুমিও খুব ভালো আর খুব হনেস্ট। আমি তোমায় আমার বিজনেসের ম্যানেজার হিসেবে হায়ার করতে চাই। সবাই অখিলেশ বাবুর কথা শুনে খুব খুশি হয়। সুইটি নিজের ব্যবহারের জন্য অখিলেশ বাবুর কাছে ক্ষমা চায়। ধন্যবাদ স্যার, আমায় এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। তুমি যখন ব্যাগটা একবারে খুলে দেখোনি যে ব্যাগে কি আছে, তার মানে তুমি এই কাজের যোগ্য, বুঝেছো? রমেশ ম্যানেজার পোস্টে জয়েন করে। তাদের আর দুঃখের দিন থাকে না। অখিলেশ বাবু রমলাকে বিয়ে করে নেয়। তারা সবাই মিলে সুখে শান্তিতে সংসার করে।